আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আমি মোহাম্মদ রায়হানউদ্দিন, চট্টগ্রাম মা শিশু মেডিকেলের 13 ব্যাচ থেকে বলছি। ইনশাআল্লাহ আমি অ্যান্টিমাইক্রোবিয়াল নিয়ে একটা সিরিজ শুরু করতে যাচ্ছি এবং আজকে তার প্রথম টপিক ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। তাহলে হোয়াট ইজ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট? Drugs that are used to kill or inhibit the growth and multiplication of microorganism. তাহলে দুইটা মেইন ফাংশন, একটা হচ্ছে হয় কিল করবে অথবা তার গ্রোথটাকে ইনহিবিট করবে। ওকে, এদের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। এর মধ্যে অ্যাকর্ডিং টু দ্য সোর্স এদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে কেমোথেরাপিউটিক্স। অ্যান্টিবায়োটিকগুলোর সোর্স কি? ন্যাচারাল, আর কেমোথেরাপিউটিকের সোর্স সিনথেটিক। এখন আপনাকে বলতে পারে যে ন্যাচারাল সোর্স থেকে একটা অ্যান্টিবায়োটিকের উদাহরণ দাও, সেটা কী বলবেন? পেনিসিলিন। ন্যাচারাল সোর্সটা কি? সেটা হচ্ছে যে ফাঙ্গাস। তাহলে এই ফাঙ্গাস থেকে যে পেনিসিলিন পাওয়া যায় সেটা কাকে কিল করে? অন্য আরেকটা মাইক্রো অর্গানিজমকে, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া। ওকে, 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে ইট ইন্ডিকেটস অনলি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, বাট কেমোথেরাপিউটিক্স ইন্ডিকেট অলসো অ্যান্টিমাইক্রোবিয়াল প্লাস অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ক্যান্সার ড্রাগ। ঠিক আছে, এই জন্য আমরা বলতে পারি কি অল অ্যান্টিবায়োটিক্স আর কেমোথেরাপিউটিক অ্যান্ড অল কেমোথেরাপিউটিক্স আর নট অ্যান্টিবায়োটিক। ওকে, দেন নেক্সট যে ক্লাসিফিকেশনটা আমরা বলবো সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য স্পেকট্রাম, অর্থাৎ একটা ড্রাগ সে কয়টা মাইক্রো অর্গানিজমের অ্যাগেনস্টে ভালো কাজ করে, এটা হচ্ছে স্পেকট্রাম। যেমন ন্যারো স্পেকট্রাম, এটা মানে হচ্ছে শুধুমাত্র 2 থেকে 3টা বা খুব কম সংখ্যক মাইক্রো অর্গানিজমের অ্যাগেনস্টে তারা অ্যাক্টিভিটি দেখাবে। এরকম এক্সাম্পল আমাদের জানা লাগবে। এক্সাম্পল কী কী? বেনজাইল পেনিসিলিন, যেটা কিনা গ্রাম পজিটিভের অ্যাগেনস্টে ভালো কাজ করে, সালফোনামাইডস, ট্রাইমিথোপ্রাইম। ঠিক আছে, এক্সটেন্ডেড স্পেকট্রাম মানে হচ্ছে যে আরও কিছু সংখ্যক মাইক্রো অর্গানিজম। ন্যারোর চেয়ে একটু বেশি কী কী? অ্যান্টিসিডোনাল পেনিসিলিনগুলো, যেমন অনেকগুলো এক্সাম্পল আছে, এর মধ্যে আমি একটা পাইপ্যারাসিলিন, আরেকটা ড্রাগ হচ্ছে সেফটাজিডিম। ওকে, এরপর হচ্ছে ব্রড স্পেকট্রাম, ইট মিনস এরা ম্যাক্সিমাম অনেকগুলো মাইক্রো অর্গানিজমকে তারা কিল করতে পারে। এক্সাম্পল কী কী? অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, ক্লোরামফেনিকন এবং টেট্রাসাইক্লিন। এখান থেকে আমাদের শুধু স্পেকট্রাম অনুযায়ী কয়েকটা ড্রাগের নাম জানতে পারলেই এনাফ। দেন নেক্সট যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন হলো দুইটা টাইপস, একটা হচ্ছে এম্পিরিক্যাল প্রিজাম্পটিভ অর বেস্ট গেস থেরাপি, আরেকটা হচ্ছে স্পেসিফিক এবং ডেফিনিটিভ থেরাপি। একদম সহজ বাঁচায়, এম্পিরিক্যাল থেরাপিটা হচ্ছে যে আপনার কাছে যখন হঠাৎ করে একটা ক্রিটিক্যালি ইল পেশেন্ট আসছে এবং আপনি সাইন সিমটমস দেখে আপনি বুঝতে পারলেন যে এই ডিজিজটা একটা স্পেসিফিক প্যাথোজেনের কারণে হতে পারে, বাট আপনি এখনও শিওর না, তো আপনি তার স্যাম্পল নিয়ে ল্যাবরেটরিতে পাঠাইছেন যাতে কালচার করে স্পেসিফিক প্যাথোজেনটা আসলেই কি ওটা নাকি দেখার জন্য, বাট আপনার কাছে এখনও রেজাল্ট আসে নাই। তাই বলে কি আপনি ট্রিটমেন্ট দেবেন না? অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে, এবং ওই যে ট্রিটমেন্টটা আমরা রেজাল্ট আসার আগে দিই সেটাই হচ্ছে যে এম্পিরিক্যাল থেরাপি। তো এটার বেসিস কী কী? সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করবে, অথবা নলেজ অফ দ্য লাইকলি প্যাথোজেন, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট এবং এক্সপিরিয়েন্স উইথ পার্টিকুলার কেস, আগে যদি এরকম কেস পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে ইন্ডিকেশন কি? এটা কখন সাধারণত আমরা এম্পিরিক্যাল থেরাপিগুলো ইউজ করি? কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ব্যাকটেরিয়ামিয়া অথবা ক্রিটিক্যাল ইল পেশেন্ট। ওকে, তাহলে এম্পিরিক্যাল থেরাপি হচ্ছে রিপোর্ট আসার আগে যে ট্রিটমেন্ট, আর স্পেসিফিক বা ডেফিনিটিভ থেরাপি হচ্ছে যে রিপোর্ট আসার পর স্পেসিফিক প্যাথোজেন আপনি জানেন এবং আপনি এটাও জানেন যে এই প্যাথোজেনের এগেনস্টে কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করবে, তখন যদি আপনি ওই অ্যান্টিবায়োটিক দিয়ে থেরাপি দেন সেটা হচ্ছে স্পেসিফিক অথবা ডেফিনিটিভ থেরাপি। ঠিক আছে, দেন নেক্সট ক্লাসিফিকেশনটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য মোড অফ অ্যাকশন অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন। কী কী? 2 ধরনের ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ব্যাকটেরিওসিডাল, আরেকটা হচ্ছে যে ব্যাকটেরিওস্টেটিক। ব্যাকটেরিওসিডাল ড্রাগগুলো হচ্ছে যে যেই অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়াকে কিল করবে, ওকে, দ্যাট ড্রাগস কিলস দ্য মাইক্রোবিয়াল এজেন্ট। আর ব্যাকটেরিওস্টেটিক হচ্ছে যে ইনহিবিট মাইক্রোবিয়াল গ্রোথ। তো এখন ব্যাকটেরিওস্টেটিক ড্রাগগুলো যদি একটা পার্সনকে দেন, ইট মিনস আপনি তার বডির ভিতরে যে ব্যাকটেরিয়া গ্রোথটা সেটা ইনহিবিট করলেন, কিন্তু ড্রাগ দেওয়ার আগে যে ব্যাকটেরিয়াগুলো গ্রো করছিল সেগুলোকে কী করবে? সেগুলো হচ্ছে সেই পার্সনের বডির ডিফেন্স মেকানিজম, সেই ব্যাকটেরিয়াগুলোকে কিল করবে। তাহলে এখন একটা পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাহলে যদি আপনি তাকে ব্যাকটেরিওস্টেটিক ড্রাগ দেন, তাইলে সেটা কি ভালো হবে কি না? সেটা তো ভালো হবে না। তাই ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে ব্যাকটেরিওস্টেটিক ড্রাগগুলো হচ্ছে যে কন্ট্রা ইন্ডিকেটেড। তাইলে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টকে আপনি সাধারণত কোন ধরনের ড্রাগ দেবেন? সেটা হচ্ছে যে ব্যাকটেরিওসিডাল। তাইলে ব্যাকটেরিওসিডাল ড্রাগ আর ইন্ডিকেটেড ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট। তো এখন জানা লাগবে যে এই ব্যাকটেরিওসিডাল কী কী ড্রাগ আছে এবং ব্যাকটেরিওস্টেটিক কয়েকটা ড্রাগের এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো জানার জন্য ব্যাকটেরিওসিডাল ড্রাগের এক্সাম্পলের জন্য একটা নিউমোনিক্স আমরা বলতে পারি যে বেবাফা রিম। বেবাফা হচ্ছে যে অবিশ্বস্ত, রিম একটা মেয়ের নাম। তাহলে রিম নামের যে মেয়েরা তারা হচ্ছে অবিশ্বস্ত, তাদেরকে বিশ্বাস করা যায় না। তাহলে বিই দ্বারা হচ্ছে যে বিটাল্যাকটাম ড্রাগ, ভি এ দ্বারা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন, এফ দিয়ে হচ্ছে ফ্লুরোকুইনোলন্স, এ দিয়ে হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড, আর দিয়ে রিফাম্পিসিন, আই দিয়ে আইসোনায়াজেট এবং এম দিয়ে হচ্ছে মেট্রোনিডাজোল।
একটা জেনারেল কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে ইউজুয়ালি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস আর ব্যাকটেরিওসাইডাল, কিছু এক্সেপশন আসে, বাট ইউজুয়ালি এরা ব্যাকটেরিওসাইডাল ড্রাগ হয়। আর ব্যাকটেরিওসাইডে কী কী ড্রাগ আছে? টেট্রাসাইক্লিন, ম্যাক্রোলিডস, ক্লোরামফেনিকল, ক্লিন্ডামাইসিন, সালফোনামাইড, ট্রাইমিটোপ্রিম, ইউজুয়ালি প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস আর ব্যাকটেরিওসাইডিক। এখন দেখবো যে অ্যামাইনো গ্লাইকোসাইড একটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, কিন্তু এটা ব্যাকটেরিওসাইডাল, ঠিক আছে? তাহলে কিছু এক্সেপশন আছে, তো এগুলো আমাদের আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে যখন আমরা স্পেসিফিক একটা একটা ড্রাগ নিয়ে পড়বো। ওকে, দেন নেক্সট যেই কনসেপ্টটা সেটা হচ্ছে যে দুটো ইম্পর্ট্যান্ট ডেফিনিশন, সেটা হচ্ছে মিনিমাম ব্যাকটেরিওসাইডাল কনসেন্ট্রেশন, যেটাকে আমরা MBC বলি, আর মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, সেটাকে আমরা বলি MIC। তো এখন মিনিমাম ব্যাকটেরিওসাইডাল কনসেন্ট্রেশনটা কী? এটা হচ্ছে যে একটা ড্রাগের লোয়েস্ট কতটুকু কনসেন্ট্রেশন আমি ইউজ করলে একটা কলোনিতে 24 আওয়ার্সে 99% ব্যাকটেরিয়া কিল হবে, এটা হচ্ছে যে মিনিমাম ব্যাকটেরিওসাইডাল কনসেন্ট্রেশন। ওকে, আর মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন কি? একটা ড্রাগের কতটুকু লোয়েস্ট কনসেন্ট্রেশন ইউজ করলে একটা ব্যাকটেরিয়ার কলোনিতে ড্রাগটা ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করবে, ঠিক আছে? তাহলে এটার নাম থেকে আমরা বুঝতে পারতেছি, দেখেন ব্যাকটেরিওসাইডাল ইট মিনস কিল করবে লোয়েস্ট কনসেন্ট্রেশন, আর ইনহিবিটরি ইট মিনস গ্রোথ ইনহিবিটরি লোয়েস্ট কনসেন্ট্রেশন। দেখেন MIC এবং MBC ভ্যালু মানে হচ্ছে যে কোনো একটা ড্রাগের কনসেন্ট্রেশন যত কম লাগবে কোনো ব্যাকটেরিয়াকে কিল করতে অথবা ইনহিবিট গ্রোথ করতে, সেই ড্রাগটা তত বেশি পটেন্ট, রাইট? তাহলে MIC MBC ভ্যালু যত কম, ড্রাগের পটেন্সি তত বেশি বা ড্রাগটা তত বেশি অ্যাক্টিভ। ব্যাকটেরিওসাইডাল ড্রাগের ক্ষেত্রে MBC ভ্যালু আর MIC ভ্যালু অনেকটাই কাছাকাছি, বাট ব্যাকটেরিওস্টেটিক ড্রাগের ক্ষেত্রে MBC ভ্যালুটা MIC ভ্যালু থেকে 2 to 8 টাইমস হায়ার। এখন নেক্সট যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে ব্যাকটেরিওসাইডাল ড্রাগ ক্যান কিল ব্যাকটেরিয়া, উই নো, বাট কয়টা ওয়েতে তারা কিল করে আমরা জানি? দুইটা ওয়ে, একটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং। তাহলে কোনো একটা ড্রাগের যদি কনসেন্ট্রেশন বাড়ায়, তার রেট অ্যান্ড এক্সটেন্ট অফ কিলিং যদি বেড়ে যায়, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন ডিপেন্ডিং কিলিং। এবং এই ড্রাগগুলোর এক্সাম্পল হচ্ছে যে অ্যামাইনোগ্লাইকোসাইডস এবং ফ্লুরোকুইনোলনস। তাহলে আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, তাহলে দেখব যে কোনো একটা ড্রাগের কনসেন্ট্রেশন যত বাড়াচ্ছি তার অ্যাক্টিভিটিও কিন্তু তত বাড়তেছে। তাহলে এটা হচ্ছে যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ড্রাগগুলোর ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে যে তাদের পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট একটু বেশি। ওকে, এবং যেহেতু এদের ড্রাগ কনসেন্ট্রেশন যতক্ষণ বাড়া থাকবে ততক্ষণ তাদের অ্যাক্টিভিটি থাকবে, তাই এদেরকে মাঝে মাঝে আমরা লোডিং ডোজে ইউজ করি, যে হাই ডোজে একটা ড্রাগ দিয়ে দিই যার কারণে এটার লং ইফেক্ট থাকে। তাই এই ড্রাগগুলোকে ডেইলি 1 ডোজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এবং ডেইলি 1 ডোজ যে ড্রাগগুলো ইউজ করি সাথে তাদের ক্ষেত্রে পেশেন্ট কমপ্লায়েন্সও অনেক ভালো, কারণ একটা ড্রাগ যদি দিনে 3 বেলা নিতে হয়, পেশেন্ট দেখা যায় যে 1-2 বার মিস হয়ে যায়, কিন্তু একবার নিতে হলে পেশেন্টের ওটা মনে থাকে এবং কমপ্লায়েন্সও ভালো। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টটা কি সেটা আমি একটু পরে বলবো। এরপরে আসেন টাইম ডিপেন্ডেন্ট কিলিং। টাইম ডিপেন্ডেন্ট কিলিং মানেটি কি? দেখেন, as long as possible the drug concentration remains above MBC level, the greater will be the efficacy of the drug. আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে দেখব যে মনে করেন এটা একটা ড্রাগের কনসেন্ট্রেশন, লাইক এটা বাড়লো, কিছুক্ষণ পরে তো এই ড্রাগের কনসেন্ট্রেশন কমে যাবে, তাই না? যতক্ষণ একটা ড্রাগের কনসেন্ট্রেশন MBC ভ্যালুর উপরে থাকবে ততক্ষণ সেই ড্রাগটা তার কিলিং ইফেক্ট দেখাবে। তাহলে এই টাইম যেহেতু টাইমের উপর ডিপেন্ডেন্ট, তাইলে এটাকে আমরা বলি টাইম ডিপেন্ডেন্ট কিলিং। এবং এই ধরনের টাইম ডিপেন্ডেন্ট কিলিং কারা করে? বিটা ল্যাকটাম ড্রাগ, ভ্যাঙ্কোমাইসিন, ক্লিন্ডামাইসিন এবং ম্যাক্রোলিড, এক্সাম্পলগুলো আমাদের একটু জানা লাগবে। এবং এদের কিছু ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এদের পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টটা কম, ঠিক আছে? এবং এদের ডোজিংটা ডেইলি মাল্টিপল ডোজ করতে হয়, সেটা হচ্ছে যে মাল্টিপল। কেন মাল্টিপল আপনাদেরকে বললেই আপনারা বুঝবেন। দেখেন, খেয়াল করেন, এই ড্রাগের কনসেন্ট্রেশন এই যতক্ষণ একটুক আছে ততক্ষণ কিন্তু ইফেক্টটা আছে, কমে গেলেই ইফেক্টটা নাই। তাই আমাদের কি করতে হয়? এই ড্রাগটা আরেকবার ডোজিং করতে হয় ঠিক সময় মতো, যাতে কনসেন্ট্রেশনটা উপরে থাকে, আবার ডোজিং করতে হয় যাতে কনসেন্ট্রেশনটা উপরে থাকে। তো এটাকে বলা হয় মেনটেইন ইন ডোজ। ডোজটাকে কনসেন্ট্রেশনটা মেনটেন করা, MBCর উপরে মেনটেন করা, ঠিক আছে? এই জন্যে মাল্টিপল ডোজিং করতে হয়। এখানে একটা জিনিস খেয়াল করবেন, টাইম ডিপেন্ডেন্ট কিলিং আমরা MBC ভ্যালুর সাথে তুলনা করতেছি, আর কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং আমরা MIC ভ্যালুর সাথে তুলনা করতেছি। কেন বুঝতে হবে? সেটা কি? সেটা হচ্ছে যে টাইম ডিপেন্ডেন্ট কিলিং ইট মিনস কিলিং কতক্ষণ করবে তারা? যতক্ষণ ব্যাকটেরিওসাইডাল ড্রাগগুলো MBCর উপরে থাকবে। MBCর ডেফিনেশন আমরা কী পড়ছি? দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন ইন হুইচ দ্য ড্রাগ কিলস দ্য ব্যাকটেরিয়া।
তাহলে ড্রাগ এই কনসেন্ট্রেশনের উপর যতক্ষণ থাকবে ততক্ষণ কিলিং কাজ চালাবে, তাহলে এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং। আর দেখেন কনসেন্ট্রেশন ডিপেন্ডিং আমরা এমআইসি ভ্যালুর উপরে ওটাই কনসেন্ট্রেশন শেষ করে দিই নাই, আমরা হাই ডোজ অফ কনসেন্ট্রেশন দিছি। এখন আমরা পড়ছি না যে এমআইসি ইজ 2 times 2 to 8 times is equal to MBC in case of bacteriostatic drug। ওকে, তাহলে এখানে এই জন্য এমআইসির সাথে তুলনা করছে। ওকে, এরপরে নেক্সট কনসেপ্টটা হচ্ছে যে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। এখন পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টটা কী? তাহলে আমি যদি এখানে দেখাই যে মনে করেন এটা একটা ড্রাগ কনসেন্ট্রেশন আমি হাই ডোজে দিলাম, তো কনসেন্ট্রেশনটা তো একসময় এমআইসি নিচে চলে আসবে। এখন আমরা জানি যে এমআইসি হচ্ছে দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অ্যাট হুইচ দ্য ড্রাগ ইনহিবিট ব্যাকটেরিয়াল গ্রোথ। ইট মিনস এটা হচ্ছে লোয়েস্ট কনসেন্ট্রেশন, এর চেয়ে নিচে যখন আসবে ব্যাকটেরিয়াল গ্রোথ আবার করতে পারবে। ইট মিনস ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিট করার মতো ড্রাগের আর ক্ষমতা নাই। কিন্তু পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট হচ্ছে যে যখন কোনো ড্রাগের কনসেন্ট্রেশন এমআইসি ভ্যালু নিচেও চলে আসে তখনও পর্যন্ত সে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে রাখে। এটা হচ্ছে যে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। ডেফিনেশন যদি দেখি আমরা বুঝতে পারবো। দেখেন, পারসিস্টেন্ট সাপ্রেশন অফ ব্যাকটেরিয়াল গ্রোথ ইভেন হোয়েন দ্য কনসেন্ট্রেশন অফ অ্যান অ্যান্টিবায়োটিক ফলস বিলো এমআইসি লেভেল। ওকে, তো এটা হওয়ার কারণ হিসেবে 3টা কারণ দেখানো যায়। তাহলে আমি যদি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, দেখেন এটা একটা যদি আমি গ্রাফ দেখাই, এটা হচ্ছে যে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে যে টাইম। ওকে, তাহলে আমরা যখন কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ ইউজ করি তখন সেই ব্যাকটেরিয়াকে কিল করে, ইট মিনস ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশন কমতে থাকে। তাহলে এই পয়েন্টে এসে ড্রাগটা এমআইসি ভ্যালুর নিচে নেমে গেছে, ইট মিনস ব্যাকটেরিয়াল যে গ্রোথটা সেটা কিন্তু আর ইনহিবিশন হবে না। তাহলে যে গ্রাফটা সেটা কনস্ট্যান্ট থাকার কথা ছিল, এরকম থাকার কথা ছিল। বাট পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট মানে হচ্ছে যে স্টিল এমআইসি ভ্যালুর নিচে গেলেও ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকে, একসময় গিয়ে ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন আবার বাড়া শুরু করে। ঠিক আছে, তাহলে এই যে ইফেক্টটা গ্রিন কালার যে ইফেক্টটা সেটাই হচ্ছে যে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। এখন এটা হওয়ার কারণটা কি, আরও কেন কমতে থাকে বা আরও কিছুক্ষণ সময় ধরে কেন ইফেক্টটা থাকে, এটা হওয়ার কারণের মধ্যে আমরা 3টা কারণ করছি। একটা হচ্ছে যে স্লো রিকভারি আফটার রিভার্সিবল ড্যামেজ টু দ্য ব্যাকটেরিয়ার সেল স্ট্রাকচার। ইট মিনস একটা ড্রাগ ব্যাকটেরিয়াকে রিভার্সিবলি ড্যামেজ করলো, যার কারণে সেই ব্যাকটেরিয়াতে পরবর্তীতে তার ড্যামেজটা রিভার্স করে সে আবার গ্রো শুরু করে। নাম্বার 2 হচ্ছে যে পারসেন্টেজ অফ দ্য ড্রাগ অ্যাট দ্য বাইন্ডিং সাইট অর উইদিন দ্য পেরিপ্লাজমিক স্পেস। ড্রাগটা হয়তো ব্লাড থেকে কনসেন্ট্রেশনে কমে গেছে, বাট ড্রাগটা ব্যাকটেরিয়ার ভেতরে এখনও কাজ করতেছে, এটাও হতে পারে। নাম্বার 3 হচ্ছে যে ব্যাকটেরিয়ার কিছুটা টাইম লাগে এনজাইমগুলো সিনথেসিস করতে এবং আবার রিগ্রো করতে, এবং এই টাইমটাই পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট হিসেবে ধরা পড়ে। কোন কোন ড্রাগের পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট বেশি? ফ্লুরোকুইনোলন্স, অ্যামাইনোগ্লাইকোসাইড, কার্বাপেনেম এবং টেট্রাসাইক্লিন। দেখেন এখানে অ্যামাইনোগ্লাইকোসাইড আছে, আমরা আরেকটা জায়গায় পড়ছি, সেটা কি? অ্যামাইনোগ্লাইকোসাইড কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। তো অ্যামাইনোগ্লাইকোসাইডের কিন্তু একটা ডেইলি 1 ডোজিং একটা ট্রিটমেন্ট আছে। সেটা কীরকম দেখেন, আমি হাই ডোজে কনসেন্ট্রেশন দিয়ে দিলাম, সেটা আস্তে আস্তে কমতেছে, এমআইসির নিচে আসলো, তাও কিন্তু ইফেক্টটা আছে। তাহলে কতক্ষণ ধরে ইফেক্টটা আছে খেয়াল করলেন? তাহলে ডেইলি 1 ডোজিংয়ে আমরা অ্যামাইনোগ্লাইকোসাইড ইউজ করতে পারি। এটাই হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টের অ্যাডভান্টেজ। তাহলে এই যে ড্রাগগুলোকে আমরা ফ্যাক্ট দিয়ে মনে রাখতে পারি। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি। এটা একদম ইজি, সেটা হচ্ছে যে আমরা যে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগগুলো ইউজ করি তারা শুধুমাত্র ব্যাকটেরিয়াকে কিল করে, বাট হোস্ট সেলকে কোনো ড্যামেজ করে না। এটা হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি। কীরকম, যেমন এক্সাম্পল যদি দিতে বলবেন যে পেনিসিলিন, যেটা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করে কাজ করে, বাট হিউম্যান সেলে কোনো সেল ওয়াল নেই। অ্যামাইনোগ্লাইকোসাইড, যেটা 30S রাইবোজোমকে ইনহিবিট করে কাজ করে, বাট হিউম্যান সেলে কোনো 30S রাইবোজোম নেই। সালফোনামাইড, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ফলেট মেটাবলিজমকে ইনহিবিট করে, বাট হিউম্যান সেলের ফলেট মেটাবলিজমকে ইনহিবিট করে না। এরপরে নেক্সট কোয়েশ্চেন হবে সিলেক্টিভ টক্সিসিটি কি লস হতে পারে কিনা, কখন লস হয়? হ্যাঁ, হতে পারে। সেটা হচ্ছে যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, কারণ ক্যান্সার ডেভেলপ করে হচ্ছে হোস্ট সেল থেকে। হোস্ট সেলের টিউমার, এটা হচ্ছে ক্যান্সার সেল। তো ক্যান্সার সেলের সাথে হোস্ট সেলের কিন্তু অনেক সিমিলারিটি থাকে, তখন তাইলে আমরা অ্যান্টি ক্যান্সার ড্রাগ যখন দিব সেটা তো ক্যান্সার সেলকে ড্যামেজ করবে, সিমিলারিটির কারণে হোস্ট সেলকেও কিছু ড্যামেজ করবে। এটা হচ্ছে লস অফ সিলেক্টিভিটি। নাম্বার 2 হচ্ছে কিটোকোনাজল বা অ্যান্টিফাঙ্গাল একটা ড্রাগ, সেটা হচ্ছে ফাঙ্গাল স্টেরয়েড সিনথেসিসকে ইনহিবিট করে এনজাইম ইনহিবিশনের মাধ্যমে, যে এনজাইমটা আমাদের হোস্ট সেলও ইউজ করে স্টেরয়েড সিনথেসিসের জন্য। তাহলে সেম এনজাইম যেহেতু ফাঙ্গাসে এবং হোস্ট সেলে আসে, ওই এনজাইমকে ইনহিবিট করতে গেলে দেখা যায় যে হোস্ট সেলের স্টেরয়েড সিনথেসিস ইনহিবিট হয়, তাহলে এখানেও লস অফ সিলেক্টিভিটি হয়। এরপর নেক্সট কনসেপ্টটা হচ্ছে সুপার ইনফেকশন। এটাও একদম সহজ, সেটা হচ্ছে কোনো একটা পার্সনকে যখন আপনি অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দিবেন, তখন ওই অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দেওয়ার সময় আরেকটা ইনফেকশন শুরু হয়ে যায়, সেটা হচ্ছে সুপার ইনফেকশন। তাহলে ক্লিনিক্যাল এভিডেন্স অফ নিউ ইনফেকশন ডিউরিং অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ইজ কল্ড সুপার ইনফেকশন। এটা কেন হয়? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যখন আমরা ইউজ করি, তারা ইন্টেস্টাইন আর নর্মাল ফ্লোরাগুলোকে ডিস্ট্রয় করে দেয়, যার কারণে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গেট ফ্রি হয় এবং সেকেন্ডারি ইনফেকশন হয়, সেটা কেন হবে সুপার ইনফেকশন।
এক্সাম্পল দিতে বলবো। এক্সাম্পল কী দিবেন? টেট্রাসাইক্লিন যখন ইউজ করি, যেটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এটা ইউজ করলে কী হয়? ওরাল এবং ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস হয়। অ্যাম্পিসিলিন আর অ্যামোক্সিসিলিনের সুপার ইনফেকশনটা কি? সেটা হচ্ছে সিউডোমোনাস কোলাইটিস। এরপরে লাস্ট টপিক, সেটা হচ্ছে যে টার্গেটস অফ অ্যান্টিবায়োটিক। কেন লাগবে এটা? কারণ আমি নেক্সট যে ভিডিওগুলো তৈরি করবো সেখানে আমরা একটা টার্গেট নিয়ে আলোচনা করবো। তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগের টার্গেটগুলো কী কী? প্রথম টার্গেট হচ্ছে তাদের সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। ওকে, নাম্বার 2 টার্গেট হচ্ছে তাদের সেল মেমব্রেনকে এফেক্ট করে তারা কাজ করে। নাম্বার 3 টার্গেট হচ্ছে যে ব্যাকটেরিয়ার ভেতরে কী আছে? ডিএনএ থেকে কী হচ্ছে যে আরএনএ থেকে কী হবে? প্রোটিন। নাম্বার 3 হচ্ছে যে ডিএনএর ফাংশনকে এফেক্ট করে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। নাম্বার 4 হচ্ছে তারা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে এবং সেলের ভিতরে কিছু মেটাবলিক ফাংশন হয়, মেটাবলিক। ওকে, 5th টার্গেট হচ্ছে যে আমরা মেটাবলিক ফাংশনটাকে ইনহিবিট করে বিভিন্ন ড্রাগ আছে। তাহলে এটা হচ্ছে যে আমাদের টার্গেটস অফ অ্যান্টিবায়োটিক। নেক্সট আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। ধন্যবাদ।